দেখো আজকে আমাদের টপিক হলো সয়েল ফার্টিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি। আর আমাদের বাংলাদেশে যে ফার্টিলাইজার্স এবং ম্যানিউর যেগুলো আছে ব্যবহার হয় সেগুলো সম্বন্ধে আমরা জানবো আজকে। ঠিক আছে, আমাদের আজকে টপিক হচ্ছে সয়েল ফার্টিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, ফার্টিলাইজার্স অ্যান্ড ম্যানিউর ইউজড ইন বাংলাদেশ। আজকের আমাদের টপিকের প্রথমে থাকবে ম্যানিউর এবং ফার্টিলাইজার। এটা বিভিন্ন ধরনের আমাদের ক্লাসিফিকেশন করব, তাদের কম্পোজিশন সম্বন্ধে কথা বলবো। তারপরে হচ্ছে আমাদের জানবো এখানে এভারেজ নিউট্রিয়েন্ট কন্টেন্ট, ডিফারেন্ট ফার্টিলাইজার করব, কি কি কমনলি আমাদের যে ইউজড ফার্টিলাইজার্স আছে বাংলাদেশে সেগুলো সম্বন্ধে আমরা একটু জানবো। সয়েল ফার্টিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটিটা কি সেই টার্মগুলো শিখবো এবং তাদের ডেফিনেশন গুলো আমরা জানবো, মানে পার্থক্য গুলা জানবো আর কি। তোমরা কি ফার্টিলাইজার, ম্যানিউর, কম্পোস্ট এই শব্দগুলা সাথে পরিচিত? জি স্যার। জি স্যার। তোমরা এগুলো শোনার কথা, রাইট? দেখো আমি প্রথমে ফার্টিলাইজার সম্বন্ধে কথা বলি। আমরা ফার্টিলাইজার তাকে বলবো যেসব ম্যাটেরিয়ালসের একটা ডেফিনিট কেমিক্যাল কম্পোজিশন আছে। ঠিক আছে, তাদের একটা কেমিক্যাল কম্পোজিশন আছে এবং অ্যানালিটিক্যাল ভ্যালু, যে আমরা ওই ম্যাটেরিয়ালটাকে যদি আমরা অ্যানালাইসিস করি ল্যাবরেটরিতে তাহলে তার আমরা একটা ভ্যালু পাবো। ঠিক আছে, এবং ওই সব ম্যাটেরিয়াল গুলা প্লান্টকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে। তো সেই সব ম্যাটেরিয়ালসকেই আমরা ফার্টিলাইজার বলবো। তাহলে এখানে দেখো তিনটা শর্ত পূরণ করতে হবে ফার্টিলাইজার হতে হলে। আপনাকে শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার। তাহলে দেখো ফার্টিলাইজারকে হলে আমি বললাম যে তিনটা শর্ত মানে থাকবে ওই ম্যাটেরিয়ালসে। একটা হচ্ছে ডেফিনেট কেমিক্যাল কম্পোজিশন থাকবে। দুই নম্বর হচ্ছে আমরা যদি ল্যাবরেটরিতে তাকে অ্যানালাইসিস করি তাহলে আমরা তার অ্যানালিটিক্যাল একটা ভ্যালু পাবো। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ওইসব পদার্থগুলা, ওইসব ম্যাটেরিয়ালস গুলা কি হবে, প্লান্টকে নিউট্রিয়েন্ট সাপ্লাই দিবে। ঠিক আছে, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে তিনটা, এই তিনটা যার মধ্যে থাকবে, বৈশিষ্ট্য থাকবে, তাকে আমরা ফার্টিলাইজার বলবো। তো সাধারণত ফার্টিলাইজার্স গুলো সাধারণত ইনঅর্গানিক ইন নেচার হয়। ঠিক আছে, ফার্টিলাইজার্স আমরা এটা কি জেনারেলি ইনঅর্গানিক ইন নেচার, এবং এই ফার্টিলাইজার গুলা সাধারণত আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রোডাকশন, মানে ইন্ডাস্ট্রি থেকেই প্রোডাকশন হবে আর কি। এই ফার্টিলাইজার গুলা পেতে হলে তোমাকে ইন্ডাস্ট্রির নিতে হবে আর কি। আরেকটা হচ্ছে যে এই লাইমিং ম্যাটেরিয়ালস, আরেকটা তোমরা মানে ক্যালসিয়াম কার্বনেট যে আছে, লাইম আছে, ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লাইম, এগুলো আছে। এই যে লাইমিং ম্যাটেরিয়াল গুলাও ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হয়, বাট এটা কি, এটা আমরা ফার্টিলাইজার বলবো না। ঠিক আছে, লাইমিং ম্যাটেরিয়ালস আর নট ফার্টিলাইজার। এটাকে আমরা বলবো অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, এটাকে আমরা বলবো সয়েল অ্যামেন্ডমেন্ট। তো ফার্টিলাইজার আর অ্যামেন্ডমেন্টের মধ্যে তোমাদেরকে একটু পার্থক্য বুঝতে হবে। তোমরা হরহামেশাই শুনবা একটা শব্দ অ্যামেন্ডমেন্ট, সয়েল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, আর ফার্টিলাইজার, তাহলে ফার্টিলাইজারের ওই ক্যারেক্টারিস্টিক্স তিনটা যার সাথে মিলবে তাকে আমরা ফার্টিলাইজার বলবো, আদারওয়াইজ আমরা তাকে ফার্টিলাইজার বলবো না। এখন অ্যামেন্ডমেন্ট কোনগুলা, যেসব সাবস্টেন্স বা ম্যাটেরিয়ালস সয়েলে অ্যাড করলে সয়েলের যে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল যে প্রপার্টিজ গুলো আছে সেই প্রপার্টিজ গুলো ইমপ্রুভ হয়। এই ইমপ্রুভ হওয়ার কারণে কি হবে, ইমপ্রুভ যদি হয় সয়েল ফিজিক্যাল বা বায়োলজিক্যাল বা তার কেমিক্যাল প্রপার্টিজ গুলো ইমপ্রুভ যখন হবে, তখন
প্লান্টের নিউট্রিয়েন্ট আপটেক ক্যাপাসিটি ওই সয়েল থেকে বাড়বে আর কি। তো এই এই পদার্থগুলোকে আমরা বলবো অ্যামেন্ডমেন্ট। তাহলে ফার্টিলাইজার একটা মানে শব্দ, অ্যামেন্ডমেন্ট একটা শব্দ। এই জিপসাম, লাইম এগুলো কিন্তু ফার্টিলাইজার না, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যামেন্ডমেন্ট হিসেবে আমরা মানে কনসিডার করব, কারণ এই লাইমিং এটা সরাসরি প্লান্টকে তোমার নিউট্রিয়েন্ট সাপ্লাই দিচ্ছে না। এটা কিন্তু তার কাজ হচ্ছে যে সয়েলের যে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রপার্টিজ আছে সেগুলোকে ইমপ্রুভ করা। তো যখন অটোমেটিক্যালি সয়েল ফিজিক্যাল, বায়োলজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ যখন ইমপ্রুভ হয়, তখন কিন্তু প্লান্ট অটোমেটিক্যালি বেশি আপটেক করতে পারে নিউট্রিয়েন্ট সয়েল থেকে। তাহলে এ হচ্ছে আমাদের বেসিক জিনিস, যে ফার্টিলাইজার এবং অ্যামেন্ডমেন্ট। স্যার, হ্যাঁ বলো। স্যার তাহলে অ্যামেন্ডমেন্ট আর ফার্টিলাইজারের মধ্যে বেসিক পার্থক্যটা কি? মানে এই অ্যামেন্ডমেন্ট গুলোকে, মানে জিপসামটাকে আমরা ফার্টিলাইজার বলবো না কেন? এটার মধ্যে কিসের খামতি আছে স্যার, যার কারণে এটা ফার্টিলাইজার হবে না? কোনটা কোনটা? লাইম, জিপসাম এগুলা? জি স্যার। এইগুলার হচ্ছে যে তোমাকে বললাম যে এটা হচ্ছে যে সয়েলের তারা ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল যে প্রপার্টিজ গুলো আছে। লাইম যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে তোমার সয়েলের বিভিন্ন যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো ইমপ্রুভ করে, ঠিক আছে? জি স্যার। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। যেমন আমি লাইম দিলাম, লাইম দিলে সাধারণত আমরা জানি সয়েলের পিএইচ বৃদ্ধি পায়। সয়েলের যে পিএইচ বৃদ্ধি পায়, ফর এক্সাম্পল একটা সয়েলের পিএইচ আছে 5, তুমি এখানে লাইম দিলা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলা অথবা ক্যালসিয়াম কার্বনেট দিলা অথবা ক্যালসিয়াম অক্সাইড দিলা, তাহলে কি হবে? এটার পিএইচ কিন্তু বাড়বে। তো পিএইচ বাড়লে কি হবে? ধরো পিএইচ 5 থেকে 6 গেল অথবা 7 গেল, ধরলাম আমি 7 গেল পিএইচ, তাহলে বা 6.5 গেল। এখন ফর এক্সাম্পল পিএইচ যখন 5 থাকে তখন ফসফরাস অ্যাভেলেবিলিটিটা কম হয়, বুঝতে পারছো? সয়েলে যখন পিএইচ 5 থাকবে বা 4 থাকবে, 4.5 থাকবে, তখন ফসফরাসের যে অ্যাভেলেবিলিটি, এই অ্যাভেলেবিলিটিটা কম থাকে। একটা এক্সাম্পল দিলাম আমি। জেনারেলি তোমরা এটা মনে শুনছো, মামুন স্যার পড়াইছে, আব্দুল্লাহ মামুন স্যার, যে পিএইচ যখন তোমার বিলো 6.5 থাকে তখন ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলা অ্যাভেলেবল কম থাকে, ঠিক আছে? আর মাইক্রোনিউট্রিয়েন্ট পর মাইক্রোনিউট্রিয়েন্ট পড়ছো না? জি স্যার। হ্যাঁ, তো মাইক্রোনিউট্রিয়েন্ট এখন এই যে লো সয়েল পিএইচ এ কি হয়? মাইক্রোনিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটিটা ইনক্রিজ করে। তো এখন আমি সয়েল পিএইচটা ইনক্রিজ করাতেই যখন 5 থেকে 7 যাবে তখন কি হবে? মাইক্রোনিউট্রিয়েন্টটা কিন্তু আনঅ্যাভেলেবল হয়ে যাবে, কারণ এটা পিএইচ এর সাথে একটা সম্পর্ক আছে। তা আমি করতেছি কি, পিএইচ সয়েলের পিএইচটা চেঞ্জ করতেছি, নট আমি কোনো ফসফরাস আমি অ্যাপ্লিকেশন করতেছি না। আমার সয়েলে ফসফরাস আছে, আমি এখন পিএইচটাকে ইমপ্রুভ করব। পিএইচটাকে ইমপ্রুভ করলে আমার ফসফরাস অ্যাভেলেবিলিটি এমনি বাড়বে আর কি। আমি কি বুঝাতে পারছি এখন? জি স্যার, বুঝতে পারছি। আর যদি সয়েল পিএইচটা হলো টেকনিক্যাল প্রপার্টিজ, তো আমি এই কেমিক্যাল প্রপার্টিজটাকে ইমপ্রুভ করতেছি, ঠিক আছে? জি স্যার। অন দ্য আদার হ্যান্ড কিছু ফাঙ্গাস, যে সয়েলে মাইক্রো অর্গানিজম আছে, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া যাই বলো, এখন কিছু অ্যাসিড লাভিং তোমার মাইক্রো অর্গানিজম আছে। কিছু আবার নিউট্রাল সয়েল পিএইচ, যেমন 7 যখন পিএইচ থাকে তখন মাইক্রো অর্গানিজমের গ্রোথ গুলা ভালো থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যদি লাইম ব্যবহার করে ওই 7 নিয়ে যাই, তাহলে আমাদের কি হবে? সয়েলের যে মাইক্রো অর্গানিজম আছে, এই মাইক্রো অর্গানিজম গুলা তোমার যে কি বলবো অ্যাবান্ডেন্স অথবা তোমার মাল্টিপ্লিকেশন, তাদের অ্যাক্টিভিটি এটা বাড়বে। যখন বাড়বে তখন কি হবে? তারা মিনারেলাইজেশন, সয়েলের যে নিউট্রিয়েন্ট মিনারেলাইজেশন, সেখানে তারা তোমার এগুলা আরো তোমরা লেভেল 3 তে গিয়ে পড়বা, যে সয়েলে মিনারেলাইজেশন কিভাবে হয়, নাইট্রোজেন কিভাবে সাপ্লাই দেয়, ঠিক আছে? এবং এখানে ব্যাকটেরিয়া কিভাবে কাজ করে, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এগুলো তোমরা ফার্দার লেভেলে গিয়ে পড়বা। তো এই যে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টারের কথা বললাম, তো এরা কি করবে? যখন এদের সংখ্যা বৃদ্ধি পাবে সয়েলে, তখন তারা কি হবে? ওই যে নাইট্রোজেনকে তারা অ্যাভেলেবল করবে প্লান্টের জন্য,
ঠিক আছে, তখন প্লান্ট কিন্তু আপটেক করতে পারবে। এই জন্য বললাম যে এরা হচ্ছে সয়েলের যে ফিজিক্যাল অথবা কেমিক্যাল অথবা মাইক্রোবায়োলজিক্যাল যে প্রপার্টিস গুলো আছে সেগুলো ইমপ্রুভ করে। ঠিক আছে, আবার একটা আমি উদাহরণ দিই, একটা মাইক্রোবায়োলজি উদাহরণ দিলাম, একটা ফিজিক্যাল কেমিক্যাল উদাহরণ দিলাম, এখন হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টিজের উদাহরণ দিই। ফর এক্সাম্পল, তোমরা পার্টিকেল ডেনসিটি, বাল্ক ডেনসিটি অলরেডি তোমরা নাম শুনছো। তো এখন এই যে তোমার আবার সয়েল কম্প্যাকশন, ঠিক আছে, তো এখন এই লাইন দেওয়ার ফলে কি হয়, সয়েলের স্ট্রাকচারটা ঝুরঝুরে হয়, মানে আরো তোমার ভালো হয়। এখানে কি হয়, যখন সয়েলের বাল্ক ডেনসিটি যখন বাড়বে তখন কি হবে, রুট পেনিট্রেশনটা ভালো হবে, রুটটা অনেক দূর বিস্তৃত করতে পারবে, যার ফলশ্রুতিতে সে পানি নিতে পারবে, সাফিসিয়েন্ট ওয়াটার নিতে পারবে, সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্ট নিতে পারবে সয়েল থেকে। তো এইভাবে তোমার এই যে এটা আমি কিন্তু সরাসরি কোনো কিছু ফার্টিলাইজার দিচ্ছি না, বাট লাইনিং সয়েল করে আমি কিন্তু সয়েলের যে ফিজিক্যাল অথবা কেমিক্যাল অথবা বায়োলজিক্যাল যে প্রপার্টিস গুলো আছে সেগুলোকে ইমপ্রুভ করে আমি প্লান্টের ক্যাপাসিটি বাড়াচ্ছি টু আপটেক নিউট্রিয়েন্ট এন্ড ওয়াটার ফ্রম দা সয়েল। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। তাহলে স্যার যদি ফার্টিলাইজার হতো তাহলে আমাদের নাইট্রোজেনের অভাব থাকলে আমরা ইউরিয়া জাতীয় সার দিতাম, এই টাইপের হলে ওটা ফার্টিলাইজার, মানে নাইট্রোজেন কম্পাউন্ডটাকে আমি বাড়াবো তাহলে সেটা ফার্টিলাইজার হবে। আর এমনিতেই যদি ওদের হচ্ছে যে মানে ওই রিলেটেড কোন একটা জিনিস না দিয়ে। তানজিলা শোনো, আমি তোমাকে চিনতে পারছি, শোনো, তুমি একটু কম কথা বলবা, তুমি ভালো মতো শোনো, আমি ক্লাস শেষ করি নাই, ঠিক আছে? জি স্যার। এখন তুমি আমি যা বুঝাইছি সেটা বুঝছো কিনা তাই বলো। জি স্যার। হ্যাঁ, এখন তুমি থামো। আর আমি তো মাত্রই একটা স্লাইডে আছি, আমি আরো ফার্দার যাই, তারপর তোমার কোশ্চেন যত আছে তুমি অ্যানসার দেবো তোমাকে, সমস্যা নেই। আর কারো প্রশ্ন থাকলে বলো, মানে আমি যা পড়াচ্ছি এর মধ্যে কোশ্চেন আছে কিনা আমাকে সাথে সাথে বলবা, ঠিক আছে? স্যার পিএইচ 6 এর নিচে থাকলে যেন কি হয় বলেন, আরেকবার রিপিট করলে। এটা একটা সাধারণত বলতেছি, সাধারণত যখন সয়েল পিএইচ বিলো 6.5 বা ধরো বিলো 6 যখন থাকে তখন আমরা তাকে কি বলি, অ্যাসিড সয়েল বলি। তো অ্যাসিড সয়েলে সাধারণত কি হয়, অ্যাসিড সয়েলে সাধারণত ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে যেমন নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, এগুলার অ্যাভেলেবিলিটিটা কমে যায়। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড যখন পিএইচ যখন 7 এর কাছাকাছি যায় তখন এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি গুলা তখন বেড়ে যাবে, এনপিকেএস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলার অ্যাভেলেবিলিটিটা বেড়ে যাবে। এখন যদি লো পিএইচ থাকে তখন কি হয়, মাইক্রোনিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটিটা আবার বেড়ে যায়। ঠিক আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি কম থাকে, মাইক্রোনিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটিটা বেড়ে যায়। যেমন অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে আয়রন, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, এগুলার তোমার অ্যাভেলেবিলিটিটা বেড়ে যাবে। তখন কি হবে, এই যে আমি বললাম যে লাইন যদি দিই আমি, তাহলে পিএইচ যদি আমি নাইট্রোজেন দিচ্ছি না, পিএইচ যদি আমি 7 এর দিকে নিয়ে যাই তাহলে নাইট্রোজেন, ফসফরাস বা পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের অ্যাভেলেবিলিটিটা বাড়বে। আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার। খুব সহজ জিনিস। নেক্সট আমরা পড়বো এখন ক্লাসিফিকেশন অফ ফার্টিলাইজার্স। তানজিলা, মন খারাপ করলে নাকি তুমি? না স্যার। আমি মানে ঘটনা হচ্ছে যদি তুমি মানে অনেক কথা বলো তাহলে আমি ক্লাস শেষ করতে পারবো না, বুঝতে পারছো? জি স্যার। আমি যা পড়াবো যে স্লাইডটাতে আছি সেটা তুমি কোনো সমস্যা থাকলে সেটা বলো, ফার্দার কি পড়বো না পড়বো সেটা পরের বিষয়। না স্যার, মানে ওই স্লাইডের মধ্যেই হচ্ছে যে কয়েকটা নামে ভাগ করছি, দেখো এখানে কমপ্লিট ফার্টিলাইজার, ইনকমপ্লিট ফার্টিলাইজার, স্ট্রেট ফার্টিলাইজার, মিক্সড ফার্টিলাইজার আর হচ্ছে কমপ্লেক্স ফার্টিলাইজার। তো আমরা কমপ্লিট ফার্টিলাইজার বলতে তাকেই বলবো যে যখন একটা ফার্টিলাইজার 3টা মেজর যে আমাদের নিউট্রিয়েন্ট এলিমেন্ট আছে সে 3টে যখন থাকবে একসাথে তখন তাকে আমরা কমপ্লিট ফার্টিলাইজার বলবো। ঠিক আছে, যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম যখন থাকবে তখন আমরা তাকে কমপ্লিট ফার্টিলাইজার বলবো। ঠিক আছে, আর ইনকমপ্লিট ফার্টিলাইজার যে যখন এই 3টা মধ্যে যে কোনো একটা ঘাটতি থাকবে, যে আমি হয়তো আমার 2টা মানে কম্পোনেন্ট এলিমেন্ট দিয়ে আমি একটা ফার্টিলাইজার তৈরি করছি, ফর এক্সাম্পল নাইট্রোজেন এবং ফসফরাস,
তাহলে আমাদের তাকে আমরা বলবো ইনকমপ্লিট ফার্টিলাইজার। এখানে তিনটা এলিমেন্ট নাই, তিনটা এসেনশিয়াল যে প্লান্টের মেজর এলিমেন্ট নিউট্রিয়েন্ট এলিমেন্ট থাকে সেটা নাই। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এনপি অথবা এনকে অথবা এনপিকে এরকম ভাবে থাকলে আমরা তাকে বলবো ইনকমপ্লিট ফার্টিলাইজার। আর এই সবগুলো যদি থাকে এনপিকে আকারে যদি থাকে তাহলে তাকে আমরা বলবো কমপ্লিট ফার্টিলাইজার। তারপরে চলে আসবো আমরা স্টেট ফার্টিলাইজার। এখানে দেখো যে এই স্টেট ফার্টিলাইজার ইট মিনস একটা মাত্র তারা প্রাইমারি যে মেজর নিউট্রিয়েন্ট এলিমেন্ট আছে তারা প্লান্টকে সাপ্লাই দেয়, যেমন নাইট্রোজেন, ফসফরাস অথবা পটাশিয়াম। এখন এই যে কোনো একটা মানে স্টেট ফার্টিলাইজার একটাই সে সাপ্লাই দিবে, নট যদি আমি ইউরিয়া দিই তাহলে সে শুধু নাইট্রোজেন সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। পটাশিয়াম ক্লোরাইড যদি দিই তাহলে সে পটাশিয়াম সাপ্লাই দিচ্ছে। পটাশিয়াম সালফেট দিলে পটাশিয়াম সালফারও দিবে, বাট এটার পরিমাণ কম। বাট পটাশিয়াম সালফেটে এখানে মুখ্য ইয়াটা হচ্ছে কি পটাশিয়াম, ঠিক আছে। তো এইভাবে আমরা বলতে পারি যে স্টেট ফার্টিলাইজার সাধারণত মানে একটা প্রাইমারি নিউট্রিয়েন্ট এলিমেন্ট সাপ্লাই দিবে প্লান্টকে। এখন হচ্ছে মিক্সড ফার্টিলাইজার। আমরা এই যে ধরো ইউরিয়া আর এই যে পটাশিয়াম সালফেট এই দুটাকে আমরা মিক্স করলাম, ঠিক আছে। মিক্স করে আমরা ধরো নাইট্রোজেন এবং পটাশিয়াম ফার্টিলাইজার বানালাম। তো এখানে একটা মিক্সড ফার্টিলাইজার বলতে যে আমরা কয়েকটা ফার্টিলাইজারকে কম্বাইন করে অ্যাপ্লাই করব, তো এইটা আমরা মিক্সড ফার্টিলাইজার বলবো। আর একটা হচ্ছে কমপ্লেক্স ফার্টিলাইজার। এই কমপ্লেক্স ফার্টিলাইজার এখানে দেখো মিক্সড ফার্টিলাইজার এটা আমরা করব তোমার মেকানিক্যালি আমরা এটা বা ম্যানুয়ালি আমরা এটা মিক্স করব, ঠিক আছে। এখানে কোনো কেমিক্যাল কম্বিনেশন থাকবে না, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়ালি আমরা প্রোডাকশন করতে পারি যে দুইটা অথবা তিনটা যখন প্রাইমারি নিউট্রিয়েন্ট এলিমেন্ট একসাথে কম্বাইন্ড আকারে থাকবে, ঠিক আছে। এটা মাথায় রাখো যে কম্বাইন্ড আকারে থাকবে। মিক্সড ফার্টিলাইজার হলো যে আমরা ম্যানুয়ালি অথবা ফিজিক্যালি অথবা ম্যানুয়ালি আমরা এটাকে একসাথে মিক্স করব। মিক্সার মানে যেমন তোমার ধরো চিনি আর লবণ তুমি মিক্স করতেছো, ঠিক আছে, দিয়ে তুমি অ্যাপ্লাই করতেছো। ধরো চিনিতে আছে নাইট্রোজেন, লবণে আছে ফসফরাস ফর এক্সাম্পল, তাহলে দুইটা একসাথে মিক্স করে তুমি নাইট্রোজেন আর ফসফরাস সয়েলে দিচ্ছ, এটাকে আমরা ম্যানুয়ালি মিক্স করতে পারি। আর কমপ্লেক্স যে ফার্টিলাইজার এটা হচ্ছে কি এটা কেমিক্যালি একটা তোমার কম্বাইন্ড আকারে থাকবে এবং এটা ইন্ডাস্ট্রিয়ালি ভাবে এটা প্রডিউস হয়, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এটা প্রডিউস হয়। ক্লাসিফিকেশন অফ ফার্টিলাইজার। স্যার মিক্সড ফার্টিলাইজার তো কমপ্লিট ফার্টিলাইজারও হতে পারে তাহলে? কোনটা স্যার মিক্সড ফার্টিলাইজারটা বলতেছি যে এনপিকে তো সাপ্লাই দিচ্ছে, কমপ্লিট ফার্টিলাইজারও তো এনপিকে সাপ্লাই দিচ্ছে। হচ্ছে এই মিক্সড ফার্টিলাইজার তুমি যদি মনে করো যে আমি এনপিকে তিনটা আমি নিউট্রিয়েন্ট এলিমেন্টকে আমি একসাথে দিব তাহলে এটাকে কমপ্লিট ফার্টিলাইজার বলবো, অবশ্যই বলবো। কারণ যে ফার্টিলাইজারটা তিনটা প্রাইমারি নিউট্রিয়েন্ট মানে আমাদের সাপ্লাই দিবে এনপিকে, তাকে আমরা বলবো কমপ্লিট ফার্টিলাইজার। স্যার এটা ক্লাসিফিকেশনটা কি বেসিস অফ সোর্সের ভিত্তিতে করছেন? হ্যাঁ স্যার ক্লাসিফিকেশনটা কিসের ভিত্তিতে ফার্টিলাইজারের? এটা এই যে তোমার নিউট্রিয়েন্ট সাপ্লাইং ক্যাপাসিটির উপরে। স্যার বলো স্যার এই যে মিক্সড ফার্টিলাইজারের ক্ষেত্রে এখানে কি তিনটাই থাকতে হবে, মানে এনপিকে তিনটাই থাকতে হবে, যে কোনো একটা যদি কম থাকে সেটা কি মিক্সড বলা যাবে? এখানে তুমি যদি মনে করো ঠিক আছে মিক্সড ফার্টিলাইজার তুমি মনে করো যে নাইট্রোজেন আর ফসফরাস, আমি তো কিছু একটা উদাহরণ দিলাম চিনি আর লবণের, তুমি জাস্ট চিনি আর লবণ নিয়ে মিক্স করলা, ঠিক আছে। তাহলে কি একটাতে আছে নাইট্রোজেন একটাতে আছে ফসফরাস, তাহলে দুইটা হলো, এটা মিক্সড ফার্টিলাইজার, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আবার তুমি এনপিকে এখানে সালফারও দিতে পারো, নাইট্রোজেনও দিতে পারো, ফসফরাস দিতে পারো, ঠিক আছে, অথবা তুমি জিঙ্ক দিতে পারো। তুমি একটা মিক্স করতেছো মেকানিক্যালি অথবা তুমি ম্যানুয়ালি এটা মিক্স করতেছো, ঠিক আছে। তাহলে আমরা তাকে কি বলবো মিক্স ফার্টিলাইজার। আর কমপ্লেক্স মিক্স এটা হচ্ছে দুটো নিউট্রিয়েন্ট একসাথে থাকবে আর কি, ঠিক আছে। যেমন এখানে দেখো এই যে আমি কিছুক্ষণ আগে জানলাম পটাশিয়াম সালফেট, তো এখানে পটাশিয়ামও আছে আবার সালফারও আছে, ঠিক আছে। প্লান্টকে তুমি পটাশিয়াম সালফেট দিলে কি শুধু পটাশিয়ামই পাবে? ওখানে মানে মেন হচ্ছে পটাশিয়াম, বাট সালফারও কিন্তু অল্প পরিমাণে থাকবে, ঠিক আছে। এগুলো আমি পরে আরো আসতেছি, ওগুলো মানে তোমার
একটা ফার্টিলাইজারে কোন ফার্টিলাইজারে কতটুকু কি থাকে সেটা আমি পরে আসতেছি, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, মিক্সড ফার্টিলাইজার আর কমপ্লেক্স ফার্টিলাইজার দুইটাই তো মানে কেমিক্যাল মিক্স থাকে, কিন্তু আমি কিভাবে বুঝবো যে কোনটা কোন সয়েলের জন্য আমাকে দিতে হবে? আচ্ছা, আমি তোমাকে বলছি, এই যে এটা আবার বলতেছি, ফার্টিলাইজার হচ্ছে আমরা বলতেছি বারবার ম্যানুয়ালি আমরা এটা মিক্স করব। ম্যানুয়ালি মিক্স মানে আমি নিজেই করতে পারবো, এটা আমাকে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল হেল্প নাও লাগবে না, ঠিক আছে? যে ফর এক্সাম্পল আমার সয়েলে নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি আছে, ঠিক আছে? তাহলে আমি মনে কর আমার কাছে নাইট্রোজেন ইউরিয়া আছে আর ফসফরাস মনে করো আমার কাছে আছে অ্যামোনিয়াম ফসফেট বা তোমার অ্যামোনিয়াম ফসফেট, এগুলো আমার বা ট্রিপল সুপার ফসফেট টিএসপি আছে ফর এক্সাম্পল, তো বা মনো অ্যামোনিয়াম ফসফেট এসএসপি বা টিএসপি, ঠিক আছে? এখন আমি ইউরিয়া এবং টিএসপি আমি ফার্টিলাইজার মনে করো ইউরিয়া নিলাম আর টিএসপি নিলাম, আমি ম্যানুয়ালি আমি হাত দিয়ে মনে করো মিক্স করলাম, এইটাকে আমি বলছি মিক্স ফার্টিলাইজার, ঠিক আছে? দেন আমি অ্যাপ্লাই করব। তাহলে আমি সয়েলে কি কি দিলাম? মিক্সড আকারে দিলাম, এবং নাইট্রোজেন এবং ফসফরাস আমি সয়েলে দিলাম। আর কমপ্লেক্স হচ্ছে কি, এটা যেমন এখানে তোমার এই যে ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই যে কিছুক্ষণ আগে বললাম যে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ট্রাই অ্যামোনিয়াম ফসফেট টিএসপি, ঠিক আছে, বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএসপি। তো এখন এই ডিএপি অথবা তোমার এই যে অ্যামোনিয়াম ফসফেট, এই যে এগুলা তোমার ইন্ডাস্ট্রিয়ালি প্রোডাকশন হচ্ছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। দুইটা এলিমেন্ট একসাথে থাকতেছে, মানে এটা তুমি ম্যানুয়ালি করতেছ না, এটা ইন্ডাস্ট্রিয়ালি একসাথে হচ্ছে, এটাই জি বলতে চাচ্ছি। এখন দেখো আমরা আরো একটু যাই সামনে, মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার। তো এগুলো ছাড়াও আমরা আরো মানে এটা নামকরণ আমরা করতে পারি আরেকটা, যে মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার। ওটা তো আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট সম্বন্ধে বেশি বলছি, এখন দেখো মাইক্রোনিউট্রিয়েন্ট। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট তোমরা কিন্তু পড়ছো। মাইক্রো মানে ইট মিনস এটা না যে এটা প্লান্টের জন্য লাগবে না, তাই কি? মাইক্রোনিউট্রিয়েন্ট কি প্লান্টের জন্য লাগে? অনেক কম লাগে। লাগবে, মানে তার লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য অবশ্যই লাগবে, ঠিক আছে? ওর যদি পরিমাণ অল্প লাগে তারপরও লাগবে। তো এটা তোমরা যে ক্রাইটেরিয়া ফর এসেনশিয়াল নিউট্রিয়েন্ট এলিমেন্ট তোমাদের পড়াইছে না নিয়ন স্যার? ক্রাইটেরিয়া পড়াইছে না তোমাদের? জি স্যার। তিনটা ক্রাইটেরিয়া পড়াইছে না? তিনটা ক্রাইটেরিয়া জি পড়াইছে। স্যার। হ্যাঁ, ওইটাই, মানে তার মানে কি মাইক্রোনিউট্রিয়েন্ট হলেও এটা পরিমাণে কম লাগবে, বাট তার লাইফ সাইকেল কমপ্লিট করতে ওই অল্প পরিমাণই দরকার, ঠিক আছে? এই জন্য আমরা তাকে বলছি মাইক্রোনিউট্রিয়েন্ট। এনিওয়ে, তো যেমন তোমার এখানে বোরন আছে, তারপর হচ্ছে তোমার কপার আছে, আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, মলিবডেনাম আছে, জিঙ্ক আছে, নিকেল আছে, হ্যাঁ, ক্লোরাইড আছে। তো এগুলা করে কি, আমরা এইগুলাকেও কিন্তু তোমরা ফার্টিলাইজার আকারে আমরা দিব, ঠিক আছে? দিতে পারবো সয়েলে। কিভাবে দিব? যে আমাদের যে অর্গানিক কম্পাউন্ড আছে, বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড, এগুলা হচ্ছে এই যে ইডিটিএ, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এরকম অর্গানিক কিছু কম্পাউন্ড আছে, এগুলোর সাথে আমরা এই বোরন অথবা তোমার যে মেটালিক যে ইয়াগুলো আছে, আয়রন অথবা ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু মেটালিক আয়রন, জিঙ্ক, তো এই নিকেল, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কি করবো, কি এই মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো করবো কি, তার সাথে আমরা মিক্স করব। মিক্স করলে কি হবে, একটা চিলেট তৈরি হবে, এটাকে আমরা বলবো মেটাল চিলেট। এইটাও আমরা ফার্টিলাইজার আকারে দিতে পারি। তো এইভাবে আমরা এটাকে বলছি মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার। তারপর আমরা চলে আসি চিলেট কি? বায়ো। হ্যাঁ বলো স্যার, চিলেট কি? হ্যাঁ, তারপর দেখো বায়ো ফার্টিলাইজার অথবা মাইক্রোবিয়াল ইনোকুলেন্টস। কিছু বলছিল কেউ নাকি? স্যার ও স্যার, বলতেছে চিলেট কি? চিলেট কি স্যার? চিলেট হলো যে যখন ওই যে তোমাকে বললাম যে অর্গানিক কোন সাবস্টেন্স, ফর এক্সাম্পল তোমার মানে হিউমিক, তোমরা শব্দ পড়ছো, হিউমিক
যে সাবস্টেন্স আছে, হিউমাস, এগুলা পড়ছো না, নাম শুনছো না, হিউমাস? জি স্যার। হিউমাসের সাথে যখন, ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন মেটালিক যে এলিমেন্ট গুলো আছে, আমি মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বললাম, যেমন নিকেল, তারপর হচ্ছে আয়রন, জিঙ্ক, এগুলা যখন ওর সাথে কম্বাইন্ড হয়, ঠিক আছে, একটা কম্বিনেশন, একটা কমপ্লেক্স তৈরি করে, কমপ্লেক্স ফর্ম তৈরি করে, এই কমপ্লেক্সটাকে আমরা বলতেছি চিলেট, মেটাল চিলেট। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন দেখো আমরা আরেকটা ফার্টিলাইজার, এটা বায়ো ফার্টিলাইজার, জাস্ট শুধু আমি তোমরা শব্দটা শুনে থাকো, এই জিনিস এগুলো কিন্তু লেভেল তোমার ফাইনাল ইয়ারে ডিটেলস পড়বো আর কি, ঠিক আছে? এখানে জাস্ট প্রিলিমিনারি ধারণা, তোমরা লেভেল অনের মতো প্রিলিমিনারি ধারণা আর কি। এখন দেখো বায়ো ফার্টিলাইজার, এটাকে আমরা আবার অন্য নামে মাইক্রোবিয়াল ইনোকুল্যান্টও বলতে পারি। এখন দেখো এই বায়ো ফার্টিলাইজার আমরা তাকেই বলবো, তোমার এটা হতে হবে লাইভ সেল হতে হবে, ঠিক আছে? যেমন মাইক্রো অর্গানিজম, মানে এটাকে যে মাইক্রোবিয়াল ইনোকুল্যান্ট, ইট মিন্স কি মাইক্রোবস, ঠিক আছে? দ্য ফার্টিলাইজার্স দ্যাট কন্টেন মাইক্রোবস ইজ কল্ড বায়ো ফার্টিলাইজার, যদি সিম্পলি বলতে চাই, ঠিক আছে? দ্য ম্যাটেরিয়ালস দ্যাট কন্টেন মাইক্রোবস, তাহলে আমরা তাকে বলবো এই তোমার বায়ো ফার্টিলাইজার। তো আরো কিছু শর্ত আছে এখানে দেখো। তো এখানে মাইক্রো অর্গানিজম গুলা আমরা সাধারণত কোথায় অ্যাপ্লাই করব? সিড, সয়েল এবং কম্পোস্টিং এরিয়া, এই জায়গাতে আমরা অ্যাপ্লিকেশন করব মাইক্রো অর্গানিজম গুলাতে। আরেকটা হচ্ছে যে এরা কি কারণে করব? ইনক্রিজিং দ্য নাম্বার অফ মাইক্রো অর্গানিজম। আমরা ওই যে তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে মাইক্রোবায়োলজিক্যাল প্রপার্টিজ আমরা বৃদ্ধি করব, ঠিক আছে? তার ফলে কি হবে? আমাদের মিনারেলাইজেশন, বিভিন্ন নিউট্রিয়েন্টের মিনারেলাইজেশন হবে। তো এই মিনারেলাইজেশন হলে তখন আমরা প্লান্ট নিউট্রিয়েন্ট সাপ্লাই বেশি পাবে। তো এই কারণে আমরা করব কি, আমাদের অবজেক্টিভ হলো যে মাইক্রো অর্গানিজমকে আমরা তাদের মাইক্রোবিয়াল গ্রোথ আমরা বৃদ্ধি করবো আর কি। এখন এই মাইক্রোবিয়াল গ্রোথ যখন বেশি হবে তখন কি হবে? প্লান্ট নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটিটা হাই হবে, ঠিক আছে? তো এই প্রসেসটাকে আমরা বলবো, মানে এই তোমার যে ম্যাটেরিয়ালসের যে মানে অ্যাবিলিটি থাকবে এই নিউট্রিয়েন্ট সাপ্লাই করার এইভাবে মাইক্রো অর্গানিজমের সাহায্যে, তাকে আমরা বলবো বায়ো ফার্টিলাইজার। তো কিছু বায়ো ফার্টিলাইজারের উদাহরণ হলো যেমন রাইজোবিয়াম, তারপর হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, তারপর হচ্ছে অ্যাজোস্পিরিলাম, অ্যাজোলা। তোমরা রাইজোবিয়াম, তোমরা এই শব্দটা দিয়ে আমি জাস্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমি এখানে কুইট করতেছি। তোমরা নিশ্চয়ই নডিউল, লিগুম ক্রপের নডিউল থাকে, এটা তো তোমরা ক্লিয়ার না? এটা তো পড়ছো সবাই জানো। জি স্যার। এই যে নডিউল ফর্ম করতেছে, তো এই নডিউল ফর্মটা হেল্প করবে কে? রাইজোবিয়াম হেল্প করে, ঠিক আছে? তো রাইজোবিয়াম যখন হেল্প করতেছে তখন ওরা অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনকে ওই যে রুটের ওখানে ফিক্স করে, তারপরে রুটটা যখন ডিকম্পোজ হচ্ছে তখন সয়েলে সে নাইট্রোজেন রিলিজ করতেছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে মাইক্রো অর্গানিজমের ভূমিকাটা কি? সে কিন্তু সরাসরি নাইট্রোজেন দিচ্ছে না, সে নাইট্রোজেনকে অ্যাটমসফেরিক নাইট্রোজেন, গ্যাসিয়াস যে নাইট্রোজেন যেটা আছে সেটাকে তোমার হচ্ছে মানে লিগুমিনাস ক্রপের রুটে ফিক্স করতেছে। আফটার ডিকম্পোজিশন অফ দ্যাট রুট, the nitrogen supplying capacity of that soil will be increased, ঠিক আছে? and plant can uptake more nutrient, more nitrogen from that soil. মাসুদ মিউট কর, মাসুদ মিউট কর। এই হচ্ছে হ্যাঁ, এখানে দেখো ওরা বুঝতে পারছো? এটা তোমাদের জাস্ট ওই ফার্টিলাইজার কি কি ধরনের আছে সেগুলো জানার জন্য এখানে বললাম আর কি, ঠিক আছে? এগুলা তোমাদের এখন এটা এখানে এটুকুই, আর বেশি পড়ার দরকার নাই এখানে জানার জন্য। বায়ো ফার্টিলাইজার এটা হচ্ছে আপনার ম্যাক্রো অর্গানিজমকে ইনক্রিজ করে না, মাইক্রো করে বা ম্যাক্রো করে কিনা? বা এই ম্যাক্রো মাইক্রো কি বলো দেখি তুমি? হ্যাঁ স্যার, তোমাকে তো এখন ম্যাক্রো আর মাইক্রো অর্গানিজমের পার্থক্য বোঝাতে হবে। শব্দটা শুনবো যে
হয়তো তোমরা বলতে পারো যে ফার্টিলাইজারের গ্রেড কেমন। ফার্টিলাইজার গ্রেড দিয়ে আমরা বুঝতে পারবো ওই ফার্টিলাইজারের কতটুকু মিনিমাম ক্যাপাসিটি আছে একটা পার্টিকুলার নিউট্রিয়েন্টকে সাপ্লাই দিতে পারে। ঠিক আছে, এটা ফার্টিলাইজার মিনিমাম কতটুকু নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে পারে ফার্টিলাইজার গ্রেড দেখলে আমরা বুঝতে পারবো। ফর এক্সাম্পল তোমার সিজিপিএ কত, প্রশ্ন এরকম হতে পারে না? ওদের প্রশ্ন হতে পারে না এরকম? ইয়েস স্যার। তাহলে তোমার গ্রেড বুঝতে পারবো আমরা নাকি? ইয়েস স্যার, অবভিয়াস। দাঁড়াও, আমি এইটা দিয়ে ফর এক্সাম্পল সমান সমান লেখা আছে এনপিকে ফর এক্সাম্পল, তাহলে আমরা বুঝবো যে নাইট্রোজেন সাপ্লাইং ক্যাপাসিটি এর হলো 6 কেজি, ঠিক আছে, পার হেক্টর ফর এক্সাম্পল, অথবা 24 কেজি পার হেক্টর ফসফরাস আর 24 কেজি পার হচ্ছে পটাশিয়াম। আমরা এভাবে বলতে পারি আর কি। ঠিক আছে, খুব সহজ জিনিস এটা। এটা জাস্ট তোমরা হয়তো ফার্টিলাইজার গ্রেড কেমন, এটা ফার্টিলাইজার গ্রেড কেমন, আমি যদি বলি যে 6:24:24, তোমরা হয়তো এই যে বিভিন্ন ফার্টিলাইজারের যে ব্যাগ আছে, তোমরা ব্যাগ দেখছো ফার্টিলাইজার ব্যাগ? জি স্যার, ব্যাগে কিন্তু এগুলো লেখা থাকে, ফার্টিলাইজার গ্রেড লেখা থাকে, ফার্টিলাইজার রেশিও লেখা থাকে, তোমরা একটু দেখো আবার। ঠিক আছে, জি স্যার। এখন ফার্টিলাইজার রেশিও, ওই ফার্টিলাইজার রেশিওটা কি? এটা তো সিম্পল জিনিস, রেশিও মানে বুঝুই যে এনপিকে আমি কত অনুপাতে, এখানে এই বস্তায় কত অনুপাতে এনপিকে আছে। ঠিক আছে, যে 1 কেজি মানে নাইট্রোজেন থাকলে 4 কেজি এখানে ফসফরাস আছে, 4 কেজি পটাশিয়াম আছে, 1:4:4, এটাই বুঝাই আর কি। ঠিক আছে স্যার, গ্রেড আর রেশিও তো একই মনে হচ্ছে। গ্রেড হবে কেন? রেশিও পার্সেন্টেজ। ফার্টিলাইজারের বেসিস। তো ফার্টিলাইজারের অম্লতা আর ফার্টিলাইজারের ক্ষারীয়তা। এখন ফার্টিলাইজারের অম্লতা সেটা হচ্ছে তোমার কতটুকু, ওই অনেক ফার্টিলাইজার আছে যে অ্যাসিডিফাইং ফার্টিলাইজার, যেমন অ্যামোনিয়াম বেসড, সাধারণত অ্যামোনিয়াম বেসড ফার্টিলাইজার যেগুলো সেগুলো অ্যাসিডিক ফার্টিলাইজার। তো আমরা অ্যাসিডিটি ওই ফার্টিলাইজারের ডিটারমিনেশন করবো কিভাবে, যে ক্যালসিয়াম কার্বনেট লাগবে, এটাই হচ্ছে অ্যাসিডিটি। বুঝতে পারছো? ওই ফার্টিলাইজারের অ্যাসিডিটি। ক্লিয়ার? খুব সিম্পল ভাবে বুঝো যে যতটুকু কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগতেছে ওই পরিমাণটুকুই হচ্ছে তার অ্যাসিডিটি। যেমন ফর এক্সাম্পল তুমি মনে করো পানিতে লবণ দিছো, তো এই লবণাক্তটা এই যে আছে লবণ, যে লবণাক্তটা আছে পানিতে, এটাকে তুমি এখন নিউট্রাল করবা, তাহলে কি করবা? তাহলে চিনি, তুমি এখন চিনি অ্যাড করতেছো। ঠিক আছে, ফর এক্সাম্পল, তাহলে পানিতে তুমি লবণ দিছো আগে 1 চামচ, এখন চিনি অ্যাড ওখানে করতেছো তোমার 2 চামচ চিনি লাগবে, তাহলে তোমার এটার অ্যাসিডিটি কত? 2 চামচ পরিমাণ চিনি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? আমি উদাহরণ দিয়ে পড়াতে চেষ্টা করি যাতে তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। উদাহরণটা অনেক সময় হয়তো বাস্তব মানে বিবর্জিত হবে, কিন্তু বুঝার জন্য অনেক সময় একটা উদাহরণ দিলাম আর কি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, উদাহরণগুলো সবসময় উদাহরণ দিলে মানুষের মনে থাকে বেশি আর কি। এখন দেখো ম্যানিউর। স্যার আরেকটা ছিল বেসিডিটি। হ্যাঁ, and capable of supplying plant nutrients, এরাও সাপ্লাই ক্যাপাসিটি আছে, প্লান্ট নিউট্রিয়েন্ট সাপ্লাই ক্যাপাসিটি আছে টু দা প্লান্ট। এবং এরা আরেকটা সাথে সাথে কি কাজ করে, সয়েলের যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট আছে, ফিজিক্যাল প্রপার্টিজ আছে, সেগুলোকে ইমপ্রুভ করে। বাট এদের কিন্তু কোনো কেমিক্যাল কম্পোজিশন নাই, কোনো ডেফিনিট কেমিক্যাল কম্পোজিশন নাই। ঠিক আছে, আর এদের হচ্ছে অ্যানালিটিক্যাল ভ্যালু, মানে ল্যাবরেটরিতে অ্যানালিটিক্যাল ভ্যালু, তুমি ধরো ওই যে 1 গ্রাম ইউরিয়াতে যত নাইট্রোজেন থাকবে, 1 গ্রাম অর্গানিক, হ্যাঁ, এই অর্গানিক ম্যানুয়ারে কি কত পরিমাণ থাকবে? কখনোই না না, স্যার। ঠিক আছে। তো এই জন্য বলতেছে কাউডাঙে লো থাকবে। ঠিক আছে, যেটা আমাদের ইনঅর্গানিক সেটাতে তার ভ্যালু,
তার নাইট্রোজেন পার্সেন্টেজ হাই হবে। অন দ্য আদার হ্যান্ড অর্গানিক যে ফর্ম হবে তার এখানে লো হবে। আর সাধারণত এই যে ম্যানুর গুলা কোথা থেকে হয়? অ্যানিমেল, প্লান্ট এবং আদার অর্গানিক ওয়েস্ট যেগুলো আছে এবং বাই প্রোডাক্ট আছে, ফর এক্সাম্পল রাইস স্ট্র অথবা রাইস যে হাস্ক আছে অথবা সডাস্ট আছে, এগুলো বাই প্রোডাক্ট বলছি, এটাও আমাদের একটা অর্গানিক ম্যানুর হতে পারে। তো এই সোর্স গুলা থেকে যখন আমরা কোনো প্রোডাক্ট, এগুলো কি হয়? বাল্কি ইন নেচার, ইট মিনস এদের ভলিউম কিন্তু অনেক হাই হয়, বুঝতে পারছো? এক বস্তা তুমি কাউডাং দিচ্ছ, এক বস্তা কাউডাং দিচ্ছ আর এক বস্তা তুমি ইউরিয়া ফার্টিলাইজার মানে দোকান থেকে কিনে দিচ্ছ, এটার কনসেন্ট্রেশন কিন্তু কখনোই সেম হবে না, অবশ্যই না, বুঝতে পারছো? তাহলে ম্যানুরের ক্যারেক্টারিস্টিক্সটা কি? এটা অবশ্যই অর্গানিক ইন ফর্ম হতে হবে, এটা সাধারণত বাল্কি হয়, এদের কেমিক্যাল কম্পোজিশনটা কি হয়? লো হবে। লো হয়। হ্যাঁ, কেমিক্যাল কম্পোজিশন, ডেফিনেট কেমিক্যাল কম্পোজিশন নাই, বাট ইউরিয়ার তুমি কেমিক্যাল কম্পোজিশন জানো, ঠিক আছে, রাইট? তুমি টিএসপির কেমিক্যাল কম্পোজিশন জানো, একবারে ডেফিনেট কেমিক্যাল ফর্মুলা তুমি বলে দিতে পারবা। কিন্তু তোমাকে যদি বলি যে তুমি কাউডাঙ্গের ফর্মুলা বলো, তাহলে বলতে পারবা? পারবা না। তুমি কি বলতে পারবা যে সডাস্টের অথবা অ্যাশ যেগুলো আছে বা উড বায়োচার যেগুলো আছে, চারকোল আছে, সেগুলোর কি কেমিক্যাল কম্পোজিশন হবে? হবে না। তাহলে এই যে অর্গানিক ওয়েস্ট বা মিউনিসিপাল সলিড ওয়েস্ট যেগুলো আছে বা সিওয়েজ স্লাজ যেগুলো আছে, এই যে এগুলা কিন্তু তুমি কখনোই কেমিক্যাল কম্পোজিশন বলতে পারবো না, এবং তার অ্যানালিটিক্যাল ভ্যালু, ইট মিনস তাদের পার্সেন্টেজ অফ নিউট্রিয়েন্ট ইজ লো দেন দা ইনঅর্গানিক ফার্টিলাইজার। এখন দেখো, আমরা ম্যানুরের কিছু টাইপস করব। এটা আমরা কনসেন্ট্রেশন অফ নিউট্রিয়েন্টস এর উপর, এই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে নিউট্রিয়েন্টের ক্যাপাসিটি এক একজনের একটা থাকবে এখানে, ঠিক আছে? তো এইটার জন্য আমরা ওই কনসেন্ট্রেশনের মানে নিউট্রিয়েন্টের উপর বেসিস করে আমরা একে দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে বাল্কি অর্গানিক ম্যানিউর, একটা হচ্ছে কনসেন্ট্রেটেড অর্গানিক ম্যানিউর। তো বাল্কি অর্গানিক ম্যানিউর কাকে বলবো? যে অর্গানিক তোমার ম্যানিউর গুলা স্মল পার্সেন্টেজ অফ নিউট্রিয়েন্টস থাকবে, ইট মিনস নাইট্রোজেন বা ফসফরাস বা পটাশিয়াম কন্টেন্টটা লো থাকবে, ঠিক আছে? এবং তারা কিন্তু আবার যেহেতু কম আছে, তাহলে তোমাকে কি করতে হবে? ফর এক্সাম্পল সয়েলের রিকোয়ারমেন্ট 5 কেজি, তোমার ওই বাল্কি অর্গানিক মানে নিউট্রিয়েন্ট পার্সেন্টেজ কম থাকে, তাহলে তোমার যে টার্গেট নিউট্রিয়েন্ট আছে ফুলফিল করার জন্য তোমার কি লাগবে? লার্জ কোয়ান্টিটি অফ দ্যাট বাল্কি অর্গানিক ম্যানুর ইজ নিডেড, ঠিক আছে? এখন আরেকটা হচ্ছে কনসেন্ট্রেটেড। এটা সাধারণত কি হয়? যে হাই নিউট্রিয়েন্ট ভ্যালু থাকবে, ঠিক আছে? তাহলে সাধারণত এটা কম আকারে দিতে হবে। যেমন এই যে বাল্কি যে অর্গানিক ম্যানুর আছে, যেমন তোমার ফার্ম এড ম্যানুর আছে, কম্পোস্ট আছে, সুয়েজ স্লাজ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে পোল্ট্রি ম্যানুর আছে। আর এই যে কনসেন্ট্রেটেড যেগুলো আছে, যেমন হচ্ছে ফিশ ম্যানিউর, তারপর হচ্ছে এই যে স্টিমড বোন মিল, হ্যাঁ, ব্লাড মিল, হ্যাঁ, অয়েল কেক, তোমার ভাষায় অনেকে খৈল বলে, যেটা এই যে এগুলা তোমার এগুলোর কনসেন্ট্রেশন কিন্তু হাই, ঠিক আছে? নিউট্রিয়েন্ট ক্যাপাসিটি হাই, আর সাপ্লাইং ক্যাপাসিটি হাই। আমরা যে যখন অ্যানিমেলের যে ডাং আছে এবং ইউরিন আছে, এগুলো যখন ডিকম্পোজড হবে, এগুলোকে আমরা বলবো ফার্ম এড ম্যানিউর। ওকে, তো ফার্ম এড ম্যানিউর সাধারণত বাংলাদেশে ব্যবহার হয় বেশি। আর আরেকটা টার্ম শোনো, যে হট এন্ড কোল্ড ম্যানিউর। তো হট এবং কোল্ড ম্যানিউর আমরা তাকে বলবো যে যেসব ম্যানিউর গুলা তোমার হর্স এবং শিপ, এই দুইটা অ্যানিমেল থেকে যখন আসবে, তাদের এক্সক্রিয়েটা, তাদের টাং এবং ইউরিন, সেগুলাকে বলবো আমরা হট ম্যানিউর। আর পিগ এবং ক্যাটল, ঠিক আছে, যেমন কাউ, পিগ, ক্যাটল, এইগুলা থেকে যখন আমার এক্সক্রিয়েটা গুলো পাবো, তখন আমরা তাকে বলবো কোল্ড ম্যানিউর। হট এবং কোল্ড ম্যানিউর কেন বলতেছি? এই হট ম্যানিউরটাকে সাধারণত এই জন্যই হট বলা হচ্ছে যে এই ম্যানিউর গুলা যখন, বিশেষ করে যে হর্স এবং শিপ,
এদের ম্যানুর গুলা যখন আমরা ডিরেক্টলি সয়েলে অ্যাপ্লাই করব তখন এই এই ডিরেক্টলি অ্যাপ্লাই করার কারণে প্লান্টের যে রুট আছে এই প্লান্টের রুট এবং সিড জার্মিনেশন এগুলা কি হবে, মানে ভ্যাম্পার হবে, ঠিক আছে। এই জন্য আমরা তাকে বলতেছি হট ম্যানিউর। আর কোল্ড ম্যানিউর সাধারণত এই যে ক্যাটল ম্যানিউর যেটা আছে, এই ক্যাটল ম্যানিউর যদি আমরা ডিরেক্টলি একটা মানে সয়েলে অ্যাপ্লাই করি তাহলে ওই প্লান্টের কোনো ক্ষতি করবে না, এই জন্য আমরা তাকে বলতেছি কোল্ড ম্যানিউর, ঠিক আছে। মানে সরাসরি অ্যাপ্লাই করা যাবে না। আর তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তুমি অ্যাপ্লাই করলা, কিছুদিন রাখলা, কিছুদিন ওয়েট করার পর তারপর ওই সয়েলে তুমি প্লান্ট গ্রো করালা, ঠিক আছে, তাহলে ইটস ওকে। বাট তুমি ডিরেক্টলি একটা প্লান্ট আছে, প্লান্টে তুমি ডিরেক্টলি গিয়ে তুমি ওই গাছের গোড়ায় তুমি ওই শিপের মনে করো ম্যানুর দিয়ে দিলা, তাহলে এটা তার রুট ফরমেশনে বাধাগ্রস্ত করবে। এই জন্য আমরা এটা অ্যাভয়েড করব, ঠিক আছে। তারপর আমরা আর একটা টার্ম শিখবো, শর্ট অ্যান্ড লং ম্যানিউর। তো যে তোমার ম্যানিউরটা মানে অরিজিনাল যে ফর্ম আছে সেটা থেকে ভেঙে যায় খুব দ্রুত ডিকম্পোজ হওয়ার কারণে, তো সেটাকে আমরা বলছি শর্ট ম্যানিউর। আর যেটা ফ্রেশ ম্যানিউর, ইট মিনস ফুললি ডিকম্পোজড হয় নাই, তাকে আমরা বলবো ফ্রেশ ম্যানিউর। আরেকটা আছে তোমার ফায়ার ফাঞ্জিং, ঠিক আছে। এই ফায়ার ফাঞ্জিংটা হচ্ছে কি, সাধারণত তোমার যখন ম্যানুরটাকে আমরা পাইল করে রাখবো, মানে ময়েশ্চারের কারণে একটা অ্যাশ কালারের গ্রে একটা অ্যাশ এবং গ্রে কালারের একটা ইয়া দেখবো। এখানে ছবিটা দেখলে বুঝতে পারবা, দেখো নিচের দিকে যে অ্যাশ টাইপের একটু গ্রে টাইপের একটু কি হয়েছে, তোমার সারফেসটা একটু ফাঙ্গাল গ্রোথ হয়েছে আর কি। তো এটাকে আমরা বলতেছি ফায়ার ফাঞ্জাই, ঠিক আছে, ফায়ার ফাঞ্জিং। তো এইটা তোমরা মাথায় রাখবা। এই শব্দগুলা হট ম্যানিউর, কোল্ড ম্যানিউর কি, শর্ট ম্যানিউর, লং ম্যানিউর কি, ফায়ার ফাঞ্জিং কি, এগুলা তোমরা একটু জানা রাখবা, টার্মগুলা ইম্পর্টেন্ট ফর কুইজ। এখন দেখো কম্পোস্ট, আমরা চলে আসবো। এখন বললাম ম্যানিউর বললাম, এখন বললো কম্পোস্ট। এটা কি? ডিকম্পোজ ম্যাটেরিয়াল, মানে অর্গানিক ম্যাটেরিয়াল, বাট এক্সেপ্ট ডাং। ইট মিনস ক্যাটেলের যে বা ম্যানিউর বা পিগ যে ওখানে বললাম, তাদের ওখানে আমরা কি ইউরিন এবং ডাঙের ডিকম্পোজিশন হয়েছে, সেটাকে আমরা বলতেছি ম্যানিউর, আর ফার্মেড ম্যানিউর বলতেছি। আর কম্পোস্ট হচ্ছে কি এক্সেপ্ট ডাং। ইট মিনস আদার্স যে ম্যাটেরিয়ালস গুলো আছে, যেমন স্ট্র হতে পারে, তুমি হয়তো তুমি তোমার অ্যানিমেল খেতে দিছো, সেই খাবারের হয়তো কিছু অংশ পড়ে আছে, সেটাকে তুমি ফার্টিলাইজার একটা জায়গাতে ডিকম্পোজ করতেছো, সেটা তো এটাকে হলো তোমার এটা হলো যে আমরা বলতেছি কম্পোস্ট, ঠিক আছে। এখানে কোনো ধরনের কম্পোস্ট কি সিম্পল জিনিস, যে কম্পোস্টে কখনোই তোমার ডাং থাকবে না, ঠিক আছে, এটাই। এখন এই কম্পোস্ট তৈরি করার সময় আমরা সুপার ফসফেট ইউজ করি, ঠিক আছে। তো কেন সুপার ফসফেট ইউজ করি, এটা একটা প্রশ্ন হতে পারে না? এবং এই সুপার কম্পোস্ট আমরা সুপার কম্পোস্ট বলতে পারি। তো সুপার কম্পোস্ট আমরা কেন বলবো, এবং এই কারণ হলো যে সুপার ফসফেট এখানে দেওয়া হয়। তো সুপার ফসফেট কেন দেওয়া হয় প্রশ্ন হতে পারে না? শুনতে পাচ্ছ তানজিলা? হতে পারে স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখো সাধারণত ডিকম্পোজিশন যে প্রসেস আছে, অর্গানিক যখন ম্যাটেরিয়ালস গুলো ডিকম্পোজ হয় তখন দ্রুত ডিকম্পোজ হওয়ার কারণে কি হয়, ওখান থেকে নাইট্রোজেনটা লস হয়ে যায়। তো নাইট্রোজেন লসটাকে আমরা আমাদের প্রোটেক্ট করার জন্য নাইট্রোজেন লসটাকে প্রোটেক্ট করব, যদি সুপার ফসফেট এইটাকে দিই আমরা ওই কম্পোস্টে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে এই নাইট্রোজেন ডিকম্পোজিশনটা, নাইট্রোজেন লসটা আমাদের কম হবে। এই কারণে আমরা সুপার ফসফেট আমরা কম্পোস্টে ইউজ করব, ঠিক আছে। অ্যাজ কম্পোস্ট যেমন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম, যেমন রাইজোবিয়াম, ওই যে আগের এক্সাম্পল দিলাম রাইজোবিয়াম। তো এই যে যখন
তুমি একটা কম্পোস্ট তৈরি করতেছো, সাথে তুমি ওই মাইক্রো অর্গানিজমটা অ্যাড করে দিছো, তাহলে এটাকে আমরা বলবো অ্যাজো কম্পোস্ট। ঠিক আছে? তারপর হচ্ছে ফার্ম কম্পোস্ট। এই ফার্ম কম্পোস্টে আমরা তখন কি বলতেছি যে নরমালি যে অ্যানিমেল ফার্ম, ঠিক আছে, আমাদের যে অ্যানিমেল ধরো খাওয়ার পরে যে ওয়েস্টটা থাকতেছে, অথবা আমাদের যে প্যাডি ফিল্ড আছে সেখান থেকে যে আমাদের ওয়েস্ট পাচ্ছি, অথবা আমাদের যে মানে ফিল্ড আছে সেখানে যে উইড আছে সেটাও আমরা কম্পোস্ট হিসেবে ব্যবহার করতে পারি। তো এইসব সোর্স যখন থাকবে তখন আমরা তাকে বলবো ফার্ম কম্পোস্ট। টাউন কম্পোস্ট, আমরা শহরে যারা বসবাস করতেছি তাদের আমরা বিভিন্ন ধরনের মানে কি বলবো ডাম্পিং করতেছো, এই যে ময়লা আবর্জনা, তোমার কিচেন ওয়েস্ট, এগুলা নিয়ে যা রাখতেছো, ঠিক আছে? তো এগুলা থেকে যখন সোর্স হবে তখন আমরা তাকে বলবো টাউন কম্পোস্ট। গ্রিন ম্যানিউর, গ্রিন ম্যানিউর হচ্ছে কি যে যখন তোমরা কিছু নাম শুনছো কিনা, তোমরা ধনচা, সেজবানিয়া এগুলো নাম শুনছো? জি স্যার। এই যে লিফ গ্রিন গ্রিন যে প্লান্ট যখন আমরা সরাসরি ডিকম্পোজ করব, ঠিক আছে, তো তখন আমরা এই যে এটাকে বলবো গ্রিন ম্যানিউর। ঠিক আছে? ওকে, ম্যানিউর যখন আমরা করব তখন আমরা গ্রিন প্ল্যান্ট ম্যাটেরিয়াল ব্যবহার করবো, যেমন ধনচা, সেজবানিয়া এগুলা হচ্ছে আমাদের ইউজ করবো আর কি, এটাকে গ্রিন ম্যানিউর বলছে। এখন দেখো এখানে দেখো অ্যাভারেজ নিউট্রিয়েন্ট কন্টেন্ট অফ কমন ফার্টিলাইজার্স, রাইট? যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, হ্যাঁ এখানে কিছু আমি দিয়েছি। যেমন দেখো অ্যামোনিয়াম সালফেট এখানে 20.6% তার কি আছে, নাইট্রোজেন আছে, বুঝতে পারছো? ইউরিয়াতে কত, সর্বোচ্চ কত থাকে ইউরিয়াতে? 46%। এগুলো তোমাদের জানা লাগবে কিন্তু, ঠিক আছে? আবার এই যে অ্যানহাইড্রাস অ্যামোনিয়া, এটা 82%। 82%। তো এই কম্পোজিশন গুলা তোমাদের যেগুলা ভালো ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো জানতে হবে, ঠিক আছে? তারপর নাইট্রোজেনের কিছু পড়লাম, ফসফরাসের কিছু পড়লাম, পটাশিয়ামের কিছু পড়লাম, ট্রিপল সুপার ফসফেট এটা কমন, কিছু আমাদের কমন ফার্টিলাইজার আছে, রাইট? ইউরিয়া, টিএসপি, এমওপি, রাইট? তো তোমরা এই যে যেমন ট্রিপল সুপার ফসফেটে 46% P2O পটাশিয়াম পেন্টঅক্সাইড থাকবে। তারপর K2O এই যে আকারে আছে দেখো, K2SO4 আকারে আছে, 48% K2O থাকে, ঠিক আছে? KCl আকারে যখন থাকবে তখন 60% K2O থাকবে। তোমার এই যে কম্পোজিশন গুলা তোমরা অবশ্যই ভালো করে পড়বা, এটা কিন্তু তোমাদের ফাইনাল এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা পড়বো মাইক্রোনিউট্রিয়েন্ট, বুঝতে পারছো? এগুলা কি বুঝতে পারছো? খুব ইজি জিনিস কিন্তু, বাট তোমাদের কিন্তু কেমিক্যাল ফর্মুলা পড়তে হবে অ্যাজ ওয়েল অ্যাজ কম্পোজিশন পড়তে হবে, ঠিক আছে? আমি কিন্তু নাম দিতে পারি যে তোমরা ফর এক্সাম্পল ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, পটাশিয়াম, নাইট্রোজেনের একটা করে বা দুইটা করে ফার্টিলাইজারের নাম লেখো উইথ কেমিক্যাল কম্পোজিশন আর কেমিক্যাল ফর্মুলা, ঠিক আছে? তখন কিন্তু তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে, বুঝতে পারছো? জি স্যার। স্যার যখন বলবে যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি, ঠিক আছে, জিঙ্ক অক্সাইড, জিপসাম, জিঙ্ক সালফেট, পটাশিয়াম সালফেট, বোরাক্স, এগুলা কিন্তু কেমিক্যাল ফর্মুলা মুখস্থ রাখবা, বুঝতে পারছো? কেমিক্যাল ফর্মুলা অবশ্যই মুখস্থ রাখবা, একবারে মানে ভুল যাতে না হয়, উল্টা পাল্টা লিখবে না। আরেকটা জিনিস তোমরা ভালো করে মাথায় রাখবা, এই যে যেমন এখানে দেখো পটাশিয়াম সালফেট কিভাবে লেখা আছে জিনিসটা দেখো তো, একজন বলো, অসিতি সেন বলো, কোশ্চেনটা যদি আরেকবার একজন বলো।
পটাশিয়াম সালফেটটা কিভাবে লেখা আছে? স্যার K2SO4 K2SO4 K2SO4, তাহলে 2 আর 4 কোথায় আছে লেখা? স্যার 2 গুলো নিচে 4 নিচে আর এগুলো সব ক্যাপিটালে লেখা। হ্যাঁ, তাহলে এই যে তোমরা ভুল করো, এই জিনিসটা কিন্তু করা যাবে না। হয়তো তোমরা K2SO4 লিখছো, এই ওটাকে লিখে দিছো মনে করো ছোট্ট করে, ঠিক আছে, আর 4 কে লিখে দিয়েছো বড় করে, এগুলো এরকমই করো। এই এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, যেভাবে লেখা আছে সেরকম লিখবা। বুঝতে পারছো? স্যার এই গ্রুপে তোমাদের এই পার্থক্য কি পড়ার কিছু আছে? তোমরা তো অলরেডি বুঝতে পারছো নাকি ম্যানিউর আর ফার্টিলাইজারের মধ্যে? স্যার জি স্যার। এটা পারার কথা। দেখো, ন্যাচারালি ম্যানিউর কি ন্যাচারালি প্রডিউস হয়, আর এটা সিনথেটিক্যালি, ইট মিন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হয় ফার্টিলাইজার। তারপর কি ম্যানিউর মোর দ্যান 1 নিউট্রিয়েন্টস আর প্রোভাইডেড, আর জেনারেলি 1 or 2 নিউট্রিয়েন্টস আর প্রোভাইডেড। তুমি ধরো কাউ ডাং দিচ্ছ, এখানে কিন্তু অনেক কিছুই আছে, ঠিক আছে, বাট ফার্টিলাইজার তুমি ইউরিয়া দিচ্ছ, এখানে নাইট্রোজেন আছে শুধু, ঠিক আছে। তো এরকম ভাবে যেমন কপার সালফেট দিচ্ছ, তাহলে এখানে কি আছে? সালফার আছে, কপার আছে, রাইট? তো এর একটা বা দুইটা হয়তো নিউট্রিয়েন্ট থাকে জেনারেলি, আর কি বেশিও থাকতে পারে, বাট জেনারেলি 1 or 2। আর এই তো এই যা পড়াইছি, যা তখন বললাম সেগুলাই। ধরো এই যে বাল্কি নেচার, এটা কি ম্যানুর গুলা কি হয়, অনেক বেশি কোয়ান্টিটি হয়। আর ফার্টিলাইজার কি হয়, সাধারণত ইউরিয়া 1 বস্তা আর তোমার কাউডাং 1 বস্তা সমান হবে না তো, ঠিক আছে। এই জন্য বাল্কি হচ্ছে, আর একটা হচ্ছে নট বাল্কি, ঠিক আছে। আর একটা হচ্ছে যে তোমার অ্যাকশনটা কি, ফার্টিলাইজার দিলে দ্রুত অ্যাকশন হয় সরাসরি, আর ম্যানুর দিলে কি হবে, ওইটা ডিকম্পোজ হতে হবে, ডিকম্পোজ হলে তারপর না সে নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে, তার আগে নয়। বুঝতে পারছো? তো এরকম জি, কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো তোমরা ইজি পার্থক্য, এগুলো যদি তুমি একবার দেখো এমনি বুঝতে পারবে আর কি। দেখো কোনো প্রশ্ন আছে কিনা দেখো এখান থেকে। এক্সামে কি স্যার সব পয়েন্টে লিখতে হবে পার্থক্য? কোনো নাম ক্যান বি স্টোরড ফর এ লং টাইম, মানে একটু বুঝাই দিতেন যদি স্যার, মানে ফার্টিলাইজার। যেমন ইউরিয়া ফার্টিলাইজার, এটা কি হয়, তোমার যদি প্রপারলি তুমি যদি একে মানে কি বলবো, মানে পলিথিন দিয়ে তুমি যদি ওকে এয়ার টাইট না করে রাখো, এয়ার টাইট যদি না করে থাকো, তাহলে কি হবে, ও তো ভোলাটাইল, ও উড়ে চলে যাবে, কি যাবে না? স্যার স্যার এগুলো তো বাসায় নিয়ে এসে ময়েশ্চার নিবে, ময়েশ্চার নিয়ে ও মনে করো গলে যাবে, অথবা ভোলাটাইল হয়ে যাবে, মানে ভ্যাপার আকারে চলে যাবে আর কি। বুঝতে পারছো? আর এইটা তুমি ধরো কাউডাং হয়, মানে পানিতে ভিজলেও ও দেখা যাচ্ছে যে ওরভাবেই থাকে, ঠিক আছে। স্যার কাউডাং এর বিষয়গুলোতে যদি খেয়াল করি দেখা যাবে মাইক্রো অর্গানিজমের আক্রমণে ওইগুলো অনেক সময়। এটা মনে করো পড়ানোর কিছু নাই, তোমরা দেখো, একটু দেখে নাও, তারপরে একটু রেস্ট নিই, একটু দেখো, শেষ করে দেবো আজকে, বুঝছো? আর বেশি নাই, অল্প আছে। দেখো কোনো পয়েন্ট সমস্যা হলে সেটা আমাকে বলো। ওরা ক্লিয়ার? স্যার ইনঅর্গানিক ফার্টিলাইজারে আবার লাইন আসতো কিভাবে? কোনটা? স্যার 2 নাম্বার পয়েন্টটা। ভাই আসসালামু আলাইকুম। এটা লাইনটা বাদ দাও, তোমরা এখান থেকে লাইনটা বাদ দাও। কিন্তু লাইমিং ম্যাটেরিয়াল, যে এখানে অ্যাজ এ হোল আমি বুঝাচ্ছি লাইমিং ম্যাটেরিয়াল, সেটাকে আমরা সয়েল অ্যামেন্ডমেন্ট বলতেছি। সেক্ষেত্রে যে আমার কোনো সয়েলের ফিজিক্যাল কন্ডিশনকে ইমপ্রুভ করতে হবে, অথবা আমার সয়েলের কেমিক্যাল প্রপার্টিজ ইমপ্রুভ করতে হবে। বুঝতে পারছো?
তো তোমার জেনারেলি হচ্ছে আচ্ছা তোমরা লাইনটাকে বাদ দাও এখান থেকে, দ্বিতীয় কোনো সমস্যা নেই। সয়েলের ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল প্রপার্টিজ ইমপ্রুভ করতে ব্যবহার হয় এবং এটা আমরা বলছি সয়েল অ্যামেন্টমেন্ট। ওকে, তোমরা সয়েল ফার্টিলিটি শব্দটা অনেক শুনছো, সয়েল প্রোডাক্টিভিটি শব্দটা অনেক শুনছো। দেখো সুন্দর করে জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সাম, ঠিক আছে? বলে দিলাম যাও। সয়েল ফার্টিলিটি ইজ দ্য ইনহারেন্ট ক্যাপাসিটি of the soil to supply nutrients to plants in adequate amount and its suitable proportion. এই যে প্রত্যেকটা ওয়ার্ড শব্দ যাতে একটা বাদ না যায়, মুখস্থ করবা সুন্দর করে, বুঝতে পারছো? সয়েল ফার্টিলিটি ইজ দ্য ইনহারেন্ট ক্যাপাসিটি অফ দ্য সয়েল। এটা হচ্ছে সয়েলের কি একটা নিজস্ব তার ক্যারেক্টারিস্টিক্স, তার ক্যাপাসিটি টু সাপ্লাই দ্য নিউট্রিয়েন্টস টু প্লান্ট ইন অ্যাডিকুয়েট অ্যামাউন্ট, একটা সঠিক পরিমাণে ইয়া করবে, ঠিক আছে? পরিমাণ মতো এবং সুইটেবল প্রপোর্শনে প্লান্ট নিউট্রিয়েন্ট সাপ্লাই করার যে অ্যাবিলিটি আছে একটা সয়েলের, সেটা হচ্ছে সয়েলের ফার্টিলিটি। আর সয়েল প্রোডাক্টিভিটিটা হচ্ছে the capacity of soil to produce crops with a specific system of management and is expressed in terms of yield, ঠিক আছে? সয়েল প্রোডাক্টিভিটিটা কি? এটা সয়েলের ক্যাপাসিটি। তোমাদের এটা একবার তোমরা পড়ো, আমি বুঝা দিচ্ছি পরে। সয়েল ফার্টিলিটি প্রোডাক্টিভিটি বুঝতে হবে অনেক সুন্দর করে। কেউ একজন রেসপন্স করো, কিছু বুঝলা? জি স্যার। জি স্যার। কি বুঝছো বলো? স্যার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, একই রকম লাগতেছে। নিউট্রিয়েন্ট স্যার আমাদের মানে নির্দিষ্ট পরিমাণে স্পেসিফিক সিস্টেমে ক্রপ প্রোডিউস করতেছে। তুমি তো এই এটার ইংলিশ কে বাংলা করে দিলা, তখনই বলবো যখন এটা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট এন্ড সুইটেবল প্রপোর্শনে, যখন একটা সয়েল তার সাপ্লাই করতেছে প্লান্টের জন্য, তখন আমরা তাকে সয়েল ফার্টিলিটি বলছি। আর সয়েল প্রোডাক্টিভিটিটা হচ্ছে স্যার সয়েল ফার্টিলিটিটা আরেকবার বলেন স্যার, শোনা স্যার যায় না। সয়েল ফার্টিলিটিটা বুঝতে পারিনি, সমস্যা হচ্ছিল কথা শুনে। আচ্ছা 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 আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাই, তাহলে তোমরা এখন যতটুকু এইটুকুই থাকো। পার্থক্যটা আমরা সয়েল ফার্টিলিটি, সয়েল প্রোডাক্টিভিটিটা কি জানি আর কি, ঠিক আছে? এখানে দেখো, it is considered as an index of available nutrients to plant, ঠিক আছে? এটা দেখো, প্রোডাক্টিভিটিটা হচ্ছে কি ক্রপ ইল্ড। ওই যে কিছুক্ষণ আগে একটা ছেলে বললো তোমরা যে ক্রপ ইল্ড, ইন টার্মস অফ ক্রপ ইল্ড আমরা সয়েল প্রোডাক্টিভ, একটা সয়েল প্রোডাক্টিভ কতটুকু সেটা আমরা ক্রপ ইল্ডের মাধ্যমে বুঝবো, ঠিক আছে? ফর এক্সাম্পল একটা সয়েল 5 কেজি ইল্ড দিচ্ছে আর একটা সয়েল মনে করো 10 কেজি ইল্ড দিচ্ছে, তাহলে আমরা কোনটা বলবো যে যেটা বি সয়েল যেটা ছিল সেটা 10 কেজি ইল্ড দিছে, তাহলে বেশি সয়েল প্রোডাক্টিভ সে আর, বুঝতে পারছো? জি স্যার। তো এখানে কিছু পার্থক্য আছে, খুব ইজি পার্থক্য, ঠিক আছে? তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। এখানে একটা লাইন আছে, দেখো লাস্টের লাইনটা দেখো স্যার ফার্টিলিটিটা, এই লাস্টের লাইনটা দেখো, শোনো লাস্টের লাইনটা দেখো, আমার কথা শোনো। অল ফার্টাইল সয়েল আর নট প্রোডাক্টিভ, ঠিক আছে? প্রোডাক্টিভ কথাটা বুঝো ভালো করে। অল ফার্টাইল সয়েলস আর নট প্রোডাক্টিভ, ওকে? আর অল প্রোডাক্টিভ সয়েলস আর সার্টেনলি ফার্টাইল। এখন কি বুঝলে বলো? মানে স্যার এটা হচ্ছে যে একটা জমি যদি ফার্টাইল হয় ওটা যে মোস্ট প্রোডাক্টিভ হবে এমনটা নয়, কিন্তু যেটা হচ্ছে যে প্রোডাক্টিভ সেই সয়েল, প্রোডাক্টিভ সয়েলটা অবশ্যই হচ্ছে যে ফার্টাইল হয় স্যার। আর কে কি বুঝলা? অল ফার্টাইল সয়েল আর নট প্রোডাক্টিভ, অল ফার্টাইল স্যার যেমন স্যার সার্টেনলি ফার্টাইল, নোট ফার্টাইল সয়েল আর
সয়েল মানে ফার্টাইল হলেই যে প্রোডাক্টিভ হবে এমন কিন্তু এটা কিন্তু বিষয় না আর কি, বুঝতে পারছো? জি স্যার। যেমন পিট সয়েল, তোমরা নাম শুনছো? কি স্যার শুনতে পাইনি, কি বললেন? পিট সয়েল। জি স্যার, জি স্যার। তো এই যে পিট সয়েল, এখানে মনে করো অনেক ফার্টিলিটি স্ট্যাটাস কিন্তু খুব হাই, কিন্তু এ কিন্তু প্রোডাক্টিভ না, এই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি নাই, বুঝতে পারছো? ওখানে প্লান্ট হয় না, তাহলে ওইটা কি প্রোডাক্টিভ সয়েল হলো? না স্যার। না স্যার। বুঝতে পারছো এখন? জি স্যার। সয়েল প্রোডাক্টিভিটি এখানে একটা শব্দ দেখো, বলছে যে ডিপেন্ডস অন লোকেশন, ফার্টিলিটি এন্ড ফিজিক্যাল কন্ডিশন। যে বিয়ারিং ক্যাপাসিটি, মনে করো খুব মানে নাইট্রোজেন, ফসফরাস, ফার্টিলাইজার সবকিছুই আছে ওখানে, কিন্তু ওখানে গাছ দাঁড়াতে পারে না, ঠিক আছে? তার বিয়ারিং ক্যাপাসিটি নাই, ওই সয়েলে বিয়ারিং ক্যাপাসিটি নাই, বুঝতে পারছো? তাহলে কি হলো? ওই সয়েল ফার্টাইল বটে কিন্তু প্রোডাক্টিভ না, মানে কোনো প্লান্টই হচ্ছে না, ওখানে কিন্তু ইল্ড দিচ্ছে না, কিন্তু সে ফার্টাইল। আর সয়েল এই যে ফার্টিলিটি এটা ডিপেন্ডস করে কার? ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল ফ্যাক্টরস অফ সয়েল, সমস্ত কিছুর উপর নির্ভর করে সয়েল ফার্টিলিটিটা। এখানে আরেকটা আমি উদাহরণ দিই, যে তোমাদের প্রশ্ন যদি এরকম আসে, পারবা? দেখো দেখি স্যার 9 নাম্বার অপশনটা মানে পার্থক্য। এই প্রশ্নটা আসলে পারবা? ইনশাআল্লাহ স্যার পারবো। তানজিলা তো শিখে গেছে আর কি, তাহলে তো তানজিলা কাছে গ্রুপে, তানজিলা খুব সুন্দর না, তোমরা গ্রুপে আলোচনাও করবা, পড়াশোনা করলে আলোচনা করো, যত আলোচনা করবা পড়াশোনা তত শিখবা বেশি ভালো, বুঝতে পারছো? এখানে দেখো, we can easily understand these two terms by the following equation. এখানে দেখো, soil fertility is the function of available nutrients of soil fertility. এই পরীক্ষাতে যাতে এই দুটো লাইন আমি দেখতে পাই, বুঝতে পারছো? এই দুটো লাইন যাতে মিস না হয়, বুঝতে পারছো? জি স্যার। রাকেশ, রাকেশ শুনতে পাচ্ছ? soil fertility is the function of available nutrients of soil fertility সমান f of nutrient status of soil, ঠিক আছে? soil productivity হচ্ছে কি? soil productivity হচ্ছে soil fertility plus management plus climate, বুঝতে পারছো? আপনাকে বললাম যে ধরো একটা সয়েল মানে সবকিছুই আছে, তুমি ওখানে কোনো ধরনের ম্যানেজমেন্ট করলা না, তুমি ওখানে কোনো টিলেজ দিলা না, কোনো ধরনের ওয়াটার দিলা না, তাহলে কি ফার্টাইল দিয়ে কোনো লাভ আছে? না স্যার। না স্যার। ক্লাইমেট, ফর এক্সাম্পল ওই যে আমি বললাম, যেমন গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে সিলেট বেসিন যেগুলো আছে, ওই অঞ্চলে পিট সয়েল আছে, তো ওখানে গাছ দাঁড়াতে পারে না, তো গাছ দাঁড়াতে না পারলে কি হবে? ওখানে মানে তোমার মানে ওই সয়েল তো ফার্টাইল সয়েল, কিন্তু ওর বিয়ারিং ক্যাপাসিটি নাই, ওখানে তুমি ধান গাছ লাগাবা, ধান গাছ অল্প একটু বড় হওয়ার পর মনে করো ঢলে পড়বে আর কি, বা কোনো গাছ লাগালে সে মানে গাছ ওখানে দাঁড়ানোর ক্যাপাসিটি নাই, তাহলে কি হবে? ওইটা সয়েল ফার্টাইল হলেও আমরা ফার্টাইল বলবো না, মানে সরি প্রোডাক্টিভ বলবো না। তাহলে এই জিনিসটা ক্লিয়ার তো নাকি? জি স্যার। এবার এখানে দেখো যে অল প্রোডাক্টিভ সয়েল, যখন প্রোডাক্টিভ একটা সয়েল যখন বলবো অবশ্যই ফার্টাইল হতে হবে, ফার্টাইল ছাড়া তো সে নিউট্রিয়েন্ট পাচ্ছে না, আবার তার জন্য ম্যানেজমেন্টও লাগবে, ওয়াটার লাগবে, তারপর হচ্ছে তার এয়ার লাইট লাগবে, সবকিছুই লাগবে, তার ম্যানেজমেন্টও লাগবে, আবার ক্লাইমেটিক যে ইয়ে আছে, ধরো রেনফল সঠিকভাবে আসতে হবে, সানলাইট হতে হবে, সবকিছুই আমার কম্বিনেশন, এটা হচ্ছে তোমার প্রোডাক্টিভিটি। এই জন্য বলা হচ্ছে যে অল প্রোডাক্টিভ সয়েলস আর মাস্ট বি ফার্টাইল। তাহলে আমাকে যদি ভালো পরিমাণ ইল্ড পাইতে হয়, সয়েলটাকে যদি প্রোডাক্টিভ বলতে চাই, তাহলে অবশ্যই সয়েলটাকে ফার্টাইল হতে হবে, বাট অল ফার্টাইল সয়েল মে নট বি প্রোডাক্টিভ। আমার ফার্টাইল হলেও আমার ওই সয়েলটা প্রোডাক্টিভ নাও হতে পারে। তো এই কারণে আমরা এই যে একটা স্টেটমেন্ট দিচ্ছি, তো তোমরা এটা সুন্দর করে পরীক্ষার জন্য পড়বা, এটা পড়বা, এইভাবে আসতে পারে পরীক্ষায়, অথবা এইভাবে আসতে পারে, আমি দুইটাই দিতে পারি, হ্যাঁ, যে কোনো একটা। সয়েল ফার্টিলিটি অথবা প্রোডাক্টিভিটির মধ্যে পার্থক্য, হ্যাঁ, সয়েল ফার্টিলিটি প্রোডাক্টিভিটি ডেফিনেশন আসতে পারে,
তারপর এখানে ম্যানুয়াল ফার্টিলাইজার তোমার পার্থক্য পাই, এটা কমনলি ইউজ ফার্টিলাইজার আসতে পারে। এখানে এখানে কেমিক্যাল কম্পোজিশন সমস্ত গুলা পড়বা, মেজর এলিমেন্ট যেগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো পড়বা। এখানে কম্পোস্ট থেকে কুইজে প্রশ্ন আসতে পারে, ফার্মেড ম্যানুয়ার থেকে কুইজে প্রশ্ন আসবে, ম্যানুয়ার থেকে কুইজে প্রশ্ন আসবে, এখান থেকে ফার্টিলাইজার গ্রেড থেকে কুইজে প্রশ্ন আসতে পারে, এখান থেকে কুইজে এগুলা কুইজ প্রশ্ন। ক্লাসিফিকেশন অফ ফার্টিলাইজার এটা হয়তো মিড টার্ম বা ফাইনাল আসতে পারে। ফার্টিলাইজারের ডেফিনেশন আসতে পারে, ঠিক আছে, ফার্টিলাইজার ম্যানিউরের ডেফিনেশন আসতে পারে, ওকে ফাইনালে। তাহলে তোমরা এই যে এই জিনিসগুলো তোমরা বলে দিলাম আমি সব। আমরা এই যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আছে আমরা এটাকে মানে অ্যাড করব, তখন আমরা তাকে অ্যাজো কম্পোস্ট বলবো, ঠিক আছে। এটা জাস্ট নাম একটা, অ্যাজো কম্পোস্ট, সুপার কম্পোস্ট, ফার্ম কম্পোস্ট, এগুলো নাম, এটা ক্লাসিফিকেশন বলতে পারবো। কম্পোস্টের ভাগ যে আমরা আমরা বলছি টাউন কম্পোস্ট, তাহলে তুমি কি বুঝবা? অ্যাজো কম্পোস্ট তুমি বুঝবা, অ্যাজো কম্পোস্ট বলে এটা বুঝবা যে এখানে নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়া গুলো আছে সেটা তুমি তোমার এখানে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। জি স্যার। এই জন্য আমরা তাকে বলছি অ্যাজো কম্পোস্ট। স্যার এখান থেকে যদি কুইজের